Okay, so last class we had discussion about 2A1 chapter, which was regarding the fluid density and outcomes. So once the discussion is done, we should solve the questions. Then the next agenda for us is to discuss the fluid movement. So today we will be discussing fluid movement along with one more chapter, inshallah. So let's start with the learning objective. The learning objective says, understand the term laminar flow and turbulent flow. So এই চ্যাপ্টারটাতে অ্যাকচুয়ালি শেখার মতো যে অ্যাসপেক্টটা আমাদের ইনভলভ বা এখানে আমাদের সাথে যুক্ত, যেটা আমাদের মাথায় রাখতে হবে, যেখান থেকে কোশ্চেন্স আসে বা যে টাইপের কোশ্চেন আছে, এটা মেইনলি এই actors learning objective, which is what is a laminar flow and what is a turbulent flow. Clear? Portion বসায় portion আচ্ছা ঠিক আছে, আপনার টেস্ট আছে এখন, তাহলে ক্লাসে মনোযোগ দেন। ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো, আমরা আগের চ্যাপ্টারে দেখলাম কি ভিসকোসিটি, বা সরি আগের চ্যাপ্টারে আমরা দেখলাম ফ্লুইডস। তো ফ্লুইডস কি করতে পারে, যেটা ফ্লো করতে পারে এটাই ফ্লুইডস। এখন ফ্লোয়িং এর সময় নট নেসেসারিলি সে স্মুথলি ফ্লো করে। লাইক আপনি এয়ারের মধ্য দিয়ে মুভ করছেন, বাইক চালাচ্ছেন, কার চালাচ্ছেন। সো আপনি যখন কার দিয়ে মুভ করছেন, আপনার সামনে যে এয়ার গুলো রয়েছে এগুলো কি করবে, আপনাকে স্পেস তৈরি করে দিবে এবং এগুলো কি করবে, ফ্লো করবে। এই জন্য আপনি জানালা দিয়ে যদি মাথাটা বের করেন, দেখবেন আপনার মাথায় অনেক জোরে বাতাস লাগছে, ডিপেন্ডিং অন দি স্পিড অফ দি কার। If the speed of the car is very high, then you shall be observing a very good flow of air, right? যেটা দিয়ে মেবি আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, হয় স্পেশালি বাইকে। কারণ আমার তো হেলমেট দিয়ে রাইডিং করে আমি অভ্যস্ত। গ্রামে গেলে গ্রামের রাস্তায় যদি কখনো ফাঁকা রাস্তা পাওয়া যায়, একটু যদি জোরে টান নেই, তখন দেখা যায় চোখ দিয়ে পানি পড়তেছে। It's because of what? Because হেলমেট ছাড়া তো আমি চালিয়ে অভ্যস্ত না। সো হেলমেটের ভিতর দিয়ে তো এয়ার ইউজুয়ালি ভাবে তোমার এই ফোর্সে আসে না, নিচে দিয়ে যতটুকু এন্ট্রি আছে তাতে আমি ইনহেল এক্সহেল করতে পারি। বাট এয়ারের যে ফ্লোটা, এটা তো আমরা ফুললি পাই কোথায়, ফুললি পাই যখন হেলমেট ছাড়া অবস্থায় মুভ করি। সো তখন এটা আমরা ফেস করি। Now the question is not this, that air how much barrier it gives, rather the point is how the air moves to give you a way to move through it, right? Or আমরা যদি ওয়াটারের মধ্যে দিয়ে মুভ করি, লেটস সে কোন একটা বার্ড মুভ করছে, কোন একটা বোট মুভ করছে, যেটা একটা পোরশন পানির নিচে সিঙ্কড অবস্থায় আছে। সো এই ওয়াটার গুলো ইভেন কিভাবে ফ্লো করে, অথবা একটা শাওয়ার থেকে ওয়াটার গুলো আসতেছে, রাইট? একটা ঝর্ণা থেকে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পানি আসতেছে, অথবা ইভেন এখানে যে এক্সাম্পল গুলো রয়েছে, আপনারা যদি এক্সাম্পলটা খেয়াল করেন, লাইক ফিগার সি, এখানে দেখতেছেন আপনার যে এয়ার মলিকিউলস এর যে নেচারটা, এটাকে কি করা হয়েছে, এটাকে এমন একটা সিস্টেম দিয়ে ডিজাইন করা হয়েছে টু অবজার্ভ দি এয়ার ফ্লো, যেটা দিয়ে আমরা এই যে লুমিনাস একটা লাইন দেখতে পাচ্ছি না, অনেকগুলো হরাইজন্টাল লাইন, লুমিনাস এই লাইনগুলো দিয়ে অ্যাকচুয়ালি এয়ারের মুভমেন্ট গুলোকে দেখানো হয়েছে। যখন কার মুভ করছে, দেখেন এয়ার গুলো কি করছে, কারের উপর দিয়ে ফ্লো করছে, এবং এইটাকে এই এয়ারের ব্যারিয়ারটাকে মিনিমাইজ করার জন্য আমরা কি করি, আমরা অ্যারোডাইনামিক ডিজাইন করি আমাদের ভেহিকল গুলোকে, যেন এই ইফেক্টটাকে কি করা যায়, মিনিমাইজ করা সম্ভব। তো যত বেশি এয়ার আপনাকে ব্যারিয়ার দিবে, আপনার মুভমেন্টটা তত বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো ডিপেন্ডিং, হ্যাঁ কারেক্ট, ফিউল সেভ হবে। সো ডিপেন্ডিং অন দিস আইডিয়া অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আমরা নিয়ে পড়ব। সো ফিগার ডি তে আমরা একটু দেখি। ফিগার ডি তে দেখেন এখানে লেফট সাইডে যে মুভমেন্ট অফ দ্য ওয়াটার আছে, ইটস ভেরি স্মুথ। দেখেন ফিগার ডি টা খেয়াল করুন, ফিগার ডি লেফট সাইড, ইট ইজ ভেরি স্মুথ, রাইট অর রং? অন কন্ট্রারি, যখন এয়ার ওয়াটারের ফ্লোটা ইনক্রিজ করেছে, সেম ব্রিজের মধ্য দিয়ে দেখা যাচ্ছে বা অন্য একটা ব্রিজের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে ওয়াটারের মুভমেন্টটা একটু হ্যাফাজার্ড, ভেরি আনএক্সপেক্টেড মোশন, রাইট? কি কোন ওয়াটার মলিকিউলস গুলো কোন দিকে যাচ্ছে এটা কোনো ঠিক ঠিকানা না। বাট যখন স্মুথলি যাচ্ছিল, লো স্পিডে যাচ্ছিল, তখন দেখা যাচ্ছে যে এটার মধ্যে এরকম র্যান্ডম মুভমেন্ট আমরা অবজার্ভ করি না, লাইক অ্যাজ ইফ দ্য ওয়াটার ইজ কাম এন্ড ইজ মুভিং, রাইট? সো ল্যামিনার ফ্লো ইজ সাচ, যে যেখানে আপনার ওয়াটার মলিকিউলস গুলো অলমোস্ট একটা অ্যালাইনমেন্টের থেকে সামনের দিকে মুভ করবে। লাইক আপনারা কারের উপরের যে পোর্শনটা দেখেন, উপরের একদম পোর্শনটা দেখেন, ইট ইজ অলমোস্ট আনচেঞ্জড। বাট যেই পোর্শনটা কারের সাথে ফেসড আপ হয়েছে,
এই পোর্শনটা কি হয়েছে, উপরের দিকে বেন্ডেড হয়ে গিয়েছে, আহ নিচের দিকে একটু বেন্ড হয়ে গিয়েছে। তো এই পোর্শন গুলোতে, আহ এই নিচের পোর্শন গুলোতে টু সাম এক্সটেন্ট আ লিটল টার্বুলেন্ট এখানে জেনারেট হয়েছে, বা ডিফারেন্ট টাইপ অফ ফ্লো এখানে জেনারেট হয়েছে। So what does then laminar flow and turbulent flow actually mean? How does they actually look like, and what type of question we shall face? Let me draw two images at the board to help you out. যে ধরনের কোশ্চেন গুলো আমরা ফেস করবো, তাই এটা আমরা এই দুটো ডায়াগ্রাম দিয়ে শেষ করবো। এবার আমরা একটা কোশ্চেন গুলো দেখবো to emphasize. তো ধরেন আপনার ওয়াটার বডিগুলো ফ্লো করতে থাকে, ওয়াটারের মুভমেন্ট এবং এই ডিরেকশন, this is the current in the direction, and here there is a barrier in this, একটা স্টোন এবং বড় একটা স্টোন, এরকম একটা স্টোন এখানে ব্যারিয়ার হিসেবে কাজ করছে। What you can observe, এটা অবজার্ভ করে এটা আমি আউটপুটটাকে যদি you can observe like this, and the rest of them is almost unchanged, right? So এই ধরনের যে ফ্লো গুলো হচ্ছে বা এই টাইপ অফ ফ্লোটা, এই টাইপ অফ ফ্লোটাকে আমরা বলছি ল্যামিনার ফ্লো। Almost the barrier is such, right? Barrier is such যে এটাকে স্পেস দিয়ে সে আবার চলে যাচ্ছে, almost the movement is unchanged. যেমন ধরেন আপনারা যারা কার চালান, হাইওয়েতে চালান, ঠিক আছে, হাইওয়েতে চালান। ধরেন আমি হাইওয়েতে বাইক দিয়ে যাচ্ছি, বাইক বলতে হাইওয়েতে কি বলতে এরকম এরকম চিন্তা করেন না। ধরেন গাড়িগুলো এরকম আছে যে একটা গাড়ি থেকে একটা গাড়ির মাঝখানে অনেক গ্যাপ, বাট আমি যদি এভাবে চিন্তা করি অ্যালাইনমেন্টে মেবি ওইভাবে গ্যাপ নাই। এখানে একটা গাড়ি আছে, আমি এভাবে ড্র করে দেখাচ্ছি, দ্যাটস দ্য ট্র্যাক। এই ট্র্যাকটা এখানে আছে আর এখানে একটা ট্র্যাক আছে, alignment বরাবর কি মনে হচ্ছে there is no such gap, right? So whenever there is a bike here, এই বাইকটা যখন মুভ করবে তখন সে কি করবে, এদিকে গিয়ে জাস্ট ছোট একটা আস্তে করে পার হয়ে যাবে, এটা তার কাছে বেশি ইয়া মনে হবে। বাট এই একটা ট্র্যাক যদি একটা ট্র্যাকের কাছাকাছি হয়, এরকম এরকম করে, রাইট? রাইট। সো এই মুভমেন্টটা কিন্তু প্যাসেঞ্জারকে যে পিলিয়নে বসে আছে পিছনে, তাকে খুব বেশি বলার করবে না। আর যদি এরকম করে সেরকম মুভ করে, এরকম সেরকম, দেন দ্য পিলিয়ন যদি সে এক্সপেরিয়েন্স না সে পাবে, রাইট? or তার মুভমেন্টটা এরকম হবে, which is a risky movement, right? So ওই টাইপ অফ মুভমেন্ট গুলো আমরা অবজার্ভ করি জ্যামের মধ্যে, right? So whatever it is, however, there is no such exact relationship that I can just give you an example that how it looks like. So if the water body is such that as if it is moving very smoothly, as if no barrier was there, a little change in their path, right? This type of movement is called laminar flow. This type of flow is called laminar flow. However, turbulent flow is a little different. Let's go. Same type of water bodies, same space we can consider এর ক্ষেত্রে। ধরেন এবার এই অবস্টাকেলটাকে এরকম করে দাও, সেম অবস্টাকেল, এটাকে জাস্ট কি করা হয়েছে, it was aligned with the direction and now it is perpendicular to the direction. Now what can happen? Let's try, right? Let's try to do. So a type of movement in the traffic, আমরা দেখি যে এই পার্টটা এরকম ভাবে হচ্ছে, এই পার্টটা এরকম ভাবে মুভ করছে। However, this part will be like this, something like this. এই পার্টটা এখানে এসে আরো এরকম টার্বুলেন্ট জেনারেট করছে, রাইট? সো এই যে নিচের পার্টটাতে এখানে ওয়াটার রিচ করবে, এখানে যে আমরা দেখি না ওয়াটার কি হচ্ছে, মানে অনেকটা, রাইট, অনেকটা এরকম রোটেট করতে 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 বুঝতে পারবে, একটা রোটেশন জেনারেট করে, রাইট? সো এই টাইপ অফ মুভমেন্ট আমরা এখানে দেখি। তারপর মেবি এটা এরপর তার আস্তে আস্তে মেবি একটা র্যান্ডম অংশ পাবো, তারপর মেবি এদিকে এটা আবার আস্তে আস্তে স্ট্রেট হবে, তার জন্য কারেক্ট। বাট এই সাইডটা দেখে হচ্ছে ওয়াটার বডিগুলো এরকম করে মুভ করার চেষ্টা করছে, ইউ আন্ডারস্ট্যান্ড?
So this type of movement, but this type of barrier causes the movement of the water to change the direction drastically. So এটাকে আমরা বলতেছি টার্বুলেন্ট। ঠিক আছে? সো যে কোনো জায়গায় যেখানে ব্যারিয়ার দেওয়া আছে, যেমন ধরেন আমরা রিভারের ক্ষেত্রে স্পেশালি তাদের ডিরেকশনটাকে চেঞ্জ করার জন্য আমরা কি দিই? ব্যারিয়ার দিয়ে দিই, রাইট? কি বলে এটাকে? বাঁধ বাঁধ নির্মাণ করি আমরা। সো এই ব্যারিয়ার গুলো যখন বিল্ড করা হয়, রিজনটা কি? যে পুরো রিভারের মুভমেন্টটাকে যেন আমরা ডিরেকশনটাকে যেন চেঞ্জ করতে পারি। তো তখন কি হয়? এই যেখানে বাঁধটা দেয়া আছে, যেখানে ব্যারিয়ারটা আছে, দেখবেন ওয়াটার গুলো আসতেছে স্ট্রেট, আসার পরে যে এখানে যে টার্নটা করতেছে, এই টার্নের এই জায়গায় ওয়াটার গুলো কি করতেছে? এরকম রোটেট করতেছে, রাইট? সো thereby এই ধরনের মুভমেন্টকে আমরা কি বলতেছি? টার্বুলেন্ট ফ্লো। কি বলি? কি বলি বলো? টার্বুলেন্ট ফ্লো। আর উপরেরটা কি বলি? ল্যামিনার। কি বলি? যেটা যে অলমোস্ট আনচেঞ্জড ছিল, এটাকে আমরা বলি ল্যামিনার। এটাকে আমরা কি বলতেছি? টার্বুলেন্ট। এটা কি বলছে? শেষ। এখানে এই চ্যাপ্টারে আর কিছু বুঝাবো। তো স্ট্রিম লাইন, এই যে স্ট্রিম লাইন, ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সট চ্যাপ্টারে সুইচ করব উইদাউট ইভেন সলভিং গিভেন কোশ্চেনস। এটুকু, এই চ্যাপ্টারে আর কিছু নাই। Sure. Give 3 examples of the object that are designed to reduce the amount of turbulent flow of air or water over them. Example? Smooth surface, like the design of the car, track, right? Boat. Boater যে সামনের পার্টটা, রাইট, বোটের যে সামনের পার্টটা এটা কিরকম থাকে? এরকম তোতা নাকি এরকম একটু অ্যাঙ্গেল করা থাকে, রাইট? যে চোখা থাকে। Why? It's because it can easily কি করতে পারে? পেনিট্রেট করতে পারে। সো if it is the case, এই ঘটনাটা যখন ঘটবে তখন কি হবে? ব্যারিয়ারটা তোমার অ্যালাইন থাকার জন্য এটা আস্তে আস্তে স্মুথলি মোটামুটি পাঁচ ডায়াগ্রামের মতো হবে, রাইট? বাট যদি এরকম হতো যে বার্জের সামনের পার্টটা এরকম চড়া, পিছনের পার্টটা দেন এটা মুভ করা ডিফিকাল্ট হতো, অনেক বেশি ব্যারিয়ার পেতো, ফুয়েল ইনএফিশিয়েন্ট হতো, যেটা তুমি বললাম, এন্ড টার্বুলেন্ট ফ্লো জেনারেট। অন কন্ট্রারি, যেটা করা হয় ল্যামিনার ফ্লো জেনারেট করার জন্য ব্যারিয়ারটা যেন কম হয়, মিনিমাইজ করা যায়, এভাবে এটাকে ডিজাইন করা হয়। আর কি কি এক্সাম্পল? ফর্মুলা 1 কার্স যেগুলো রয়েছে, বোট বললাম, বুলেট বলতে পারো, ইয়েস, ভেরি গুড এক্সাম্পল, বুলেট। দেখছো, বললাম না, আবুল কালাম ইজ এ ড্যাম গাই। বুলেট ট্রেন না, হি ইজ টকিং অ্যাবাউট বুলেট, লাইক দ্য এক্সাম্পল। ইয়েস, আবুল কালামের সাথে যতই মিশছি ততই আমি সারপ্রাইজ হচ্ছি, অনেক কিছু জানতেছি। গুড। এই এক্সাম্পল দেখো আমার মাথায় কিন্তু আসেনি, বুলেট। ভেরি গুড, থ্যাংক ইউ ফর টিচিং মি দিস। ওকে, সো বুলেট ইজ সাচ যে যখন এটা ডিজাইন করা হয়, বুলেটের মাথার পার্টটা কি থাকে? চোখটা থাকে। কেন? যখন এটা মুভ করবে, এই মুভমেন্টটা যেন স্মুথ হতে পারে, এয়ার দিয়ে যেন এটা ডিরেকশনটা চেঞ্জ না হয়। কেন? সবসময় তো আমরা বলি না যে ভাই কটা বাজে, বলে কাছে নিয়ে এসে তো পেটের মধ্যে ঠেকাই দিয়ে বলি না যে আছে ঠিক আছে। কি হয় সামটাইমস, লাইক দূর থেকে শুট করে না, এরকম হয় না? তো কেন দূর থেকে শুট করতে হয়? স্নাইপাররা কেন দূর থেকে ইয়ে করে? যেন তার নিজেরাও প্রোটেক্টেড থাকে এবং কন্টিনিউয়াসলি এটা করতে থাকে, রাইট? এনিওয়ে, এন্ড দেয়ার আর সাম সিনারিওস যেখানে তারা তাদের টার্গেটকে রিচ করতে পারে না, এই জন্য দূর থেকে বেশি সাকসেসফুল করে। বিকজ আপনি একটা প্রাইম মিনিস্টারকে হেডশট করবেন, করে তো, তাই না? তখন রাইট রাইট, তো তখন তারা কি করে? তখন তারা কি প্রাইম মিনিস্টারের কাছে এসে বলে যা আছে দিয়ে দেন, দূর থেকে হিট করে, রাইট? If it is the case, when the bullet moves, if it changes direction, that would have hit someone else, not the target, right? Thereby, the design has to be very much accurate and perfect, so that it doesn't create a turbulence. Okay, and যেটা এক্সাম্পল দিলাম, ফর্মুলা 1 রেসিং কার্স and the bikes, বাইকের ক্ষেত্রে বলেন সামনের পার্টটা বলতে পারেন, এই জন্য তো ওগুলোর ইয়া বেশি। বাট যে বুলেট ট্রেন গুলো, আর অন কন্ট্রারি ট্রেনের যে যে ম্যাস, ট্রেনের যে ভেলোসিটি আছে, ওই কম্পেয়ার টু দি ওই অ্যামাউন্ট অফ এয়ার,
though it's a little inefficient, but okay, it's okay. But যখন এটা বেশি fast move করবে, like when you talk about the bullet trains, the speed is, few times higher than this type of train, right? Thereby, there has to have some sort of design to overcome this sort of barrier, right? So এটা নিয়ে আমরা ও লেভেলে অনেক ভিডিও দেখাই, আমি দেখাই দু একটা। আপনাদেরকে এখন একটা ছোট্ট ভিডিও দেখো কিছুক্ষণ, জাস্ট আমি রেকর্ডটাকে একটু পজ করি, আপনাদেরকে দেখাচ্ছি, আবার রিভিউ করবো। ডাউন জিতবে কেমনে আমার লাইক লজিক্যালি মাথায় ঢুকতেছে। এবার তোমাকে লজিক্যাল দেখতে পাবো, যেমন ফোর্স রেজাল্টেন্ট ফোর্স দেখো দেখো অনেক ডাউনওয়ার্ড কিছু, বুঝছো? দেখো না, এটাই ওই যেটা করতেছি ল্যামিনার কোয়ার্টাল, এটা কি হ্যাঁ তাহলে সবাই দেখো না, ওই তো সবার মাথায় এটা নাই, ওর ফিজিক্স টিচার আমার দেখো এখনো কিন্তু প্যাডেল করে, এই সেভিং এনার্জি ওরা প্যাডেল করে ওকে বাইক সাইকেল যেতে পারে। I mean, so context. That was tricky, right? Anyway, so খেয়াল করতে হবে মানে কি হচ্ছে, আমি একটু তোমাদেরকে বলে দিই। মানে প্রথম কথা হচ্ছে যে এটা অনেক ডাউন হিল এসে যাচ্ছে, অনেক উঁচু থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে এটাই বলছে আস্তে আস্তে যাচ্ছে, তার মানে তার জিপিটা অ্যাকচুয়ালি কনভার্ট হচ্ছে কাইনেটিক এনার্জিতে। তো যখন তার জিপিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, এবং এই কাইনেটিক এনার্জিটা শুড বি এনাফ টু প্যাডেলিং ডাউন ভেরি ফাস্ট। যারা প্যাডেল করার চেষ্টা করতেছে ওরা জাস্ট পাটাকে মুভ করানোর চেষ্টা করতেছে, এবং at the same time there is air resistance, huge air resistance, তাদের বডিতেও একটা লম্বা ধাক্কা পাবে। তুমি তো অনেক ডাউনহিলে পড়তেছো, তার মানে এখানে স্পিডটা অ্যাকচুয়ালি বেশ ভালো স্পিডে পড়তেছে, তার মানে এখানে এয়ার রেজিস্ট্যান্সটা অনেক বেশি। সো লেস এয়ার রেজিস্ট্যান্স ইউ এক্সপেরিয়েন্স, মোর ফাস্ট ইউ রোল ডাউন। সো এটাই ওরা করেছে। তো ধরো আমি যখন বাসে যাই, মানে বাড়িতে যাই, আমি এরকম করি না, বাইকে এরকম করি না, বাট আমার ইয়েটা ডিফারেন্ট। বাইকের ক্ষেত্রে তো এটা করাটা ডিফিকাল্ট, বিকজ হঠাৎ করে সামনে কি চলে আসবে এটা তো রেস না, রেসের ক্ষেত্রে তো সামনে ক্লিয়ার করে রাখবে, বাট বাইকের ক্ষেত্রে তো ব্যাপারটা এরকম। তখন আমি যেটা করি, আমার হ্যান্ডেল বার যেটা আছে, হ্যান্ডেল বার বরাবর আমার হাতটাকে আমি স্প্রেড করে দিই। সো মানে কি, ইটস লাইক কাইন্ড অফ উইংস বলতে পারো। স্ট্রেট রাখলে এটা দিয়ে আমার বডিতে এসে এয়ার রেজিস্ট্যান্স একটু বাড়বে। আমি যখন এটাকে এরকম করে দিই, হ্যান্ডেল বারে তো অলরেডি সে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, হ্যান্ডেল বারে তো সে অলরেডি একটা ইয়ে পাচ্ছে। আবার হেডলাইটের সামনের যে উইন্ডশিল্ডটা আছে, এই যে দেখবে ছোট করে, এই উইন্ডশিল্ডটা বরাবর তো এয়ার এসে অলরেডি উপর দিয়ে যাচ্ছে, বাট আমি যদি আমার বডিটাকে সোজা করে রাখি, কিছুটা এয়ার আমার বডিতে লাগে। বাট এটাকে আমি ওভারকাম করার জন্য আমি কি করি, আমার হেলমেটটাকে একদম বডির সাথে বেন্ড করে, একদম যে বডিটা আছে, মানে যেটা টাঙ্কি, যেটা টাঙ্কির উপর আমি মাথা ঠেকাই দিই, দিয়ে আমি একদম আমার পাটাকে বডির সাথে ক্লোজ করে দিই, একদম অ্যাটাচ করে দিই। এটাতে যেটা হয়, আমি তোমার স্পিডটা বেশি পাই। তো ফাঁকা রাস্তা থাকলে ফিজিক্স টিচার মাথার মধ্যে তো এসব করে ল্যামিনার ফ্লোটা, তো কতটুকু স্মুথলি আমি যাচ্ছি এখানে, এটা হলো কি ইম্পর্টেন্ট, রাইট? ইয়েস, ভয় তো লাগবে, কত লাগবে, ভয় লাগবে। ধরো ভয় তো আছে, বাট আমাদের যেটা কনক্লুশন হয়ে যায় মেজরিটি অফ দ্য কেস, আমরা দুইটা এক্সট্রিম সাইডে ইয়ে করি, স্ট্যান্স। একটা হচ্ছে ভয় পায় কিছু করি না, একটা হচ্ছে সাহস দিয়ে এরকম টাল্টিমাল্টি করি আর কিছু করি। তো এখানে মাঝখানে থাকতে হবে, ভয় তোমাকে পাইতে হবে, ভয়ের কারণটাকে রিজলভ করার জন্য তোমাকে অ্যাকশন নিতে হবে, তুমি আননেসেসারি মুভ নিবা। যেটা বললাম যে ট্রাকের কাছে যদি আমি এরকম আননেসেসারি মুভ নিই, রাইট? তোমার হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে, হাইওয়ে রাইডিং ইজ বাই দ্য ওয়ে মাচ ইজিয়ার দেন দি সিটি রাইডিং, ভেরি মাচ ইজি। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে স্পিড ক্যালকুলেশন। You need to know the speed of the one who is ahead of you, তার স্পিডটা তোমাকে ক্যালকুলেট করতে জানতে হবে।
দেন যখন টার্ন করবা রাস্তার রেডিয়াস এবং তোমার স্পিডের যে সামঞ্জস্যতা এটা তোমাকে ক্যালকুলেট করতে জানতে হবে। কোন অ্যাঙ্গেলে তুমি টার্ন নিবা এটা তোমাকে বুঝতে হবে। তুমি এখানে ক্রস করতে পারবা কিনা তোমাকে জানতে হবে। সো এই অ্যারাউন্ড 55,000 কিলোমিটার আমি আমার বাইক দিয়ে রাইড করছি, দুইটা বাইকে। সো এই 55,000 এর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ধরো একদমই যে অ্যাক্সিডেন্টের কাছাকাছি যাওয়া, এরকম ঘটনা ক্লোজ কলে যাওয়া, এরকম যে হয় নাই ব্যাপারটা এরকম। বাট মেজরিটি অফ দেম অ্যাকচুয়ালি দি ফল্ট অফ দি বাস। একটা বাস যাচ্ছে, সাথে একটা ক্রস করতেছে, আর একটা উকি দিচ্ছে। এখন হাইওয়েতে যদি এরকম ঘটনা ঘটে, ইউ হ্যাভ নো চয়েস বাট টু পুল ডাউন ইউর বাইক ফ্রম দি মেইন রোড অ্যান্ড টু দি সাইডওয়ে। সাইডওয়েতে নামাই দিছো, বালি আছে, নাল্লা ভরসা, কি আর করা? বালির মধ্য দিয়ে কোন রকম সার্ভাইভ করে যাও। তো এরকম ঘটনা একবার ঘটছে। এইবার লাস্ট টাইম যখন বাসায় গিয়েছিলাম, ইউজুয়ালি ট্র্যাক গুলো তোমার যে স্পিডে মুভ করে, আমি খুব স্মুথ যে বললাম আগের এক্সাম্পলটা মতো স্মুথলি চলে যায়, সেরকমই যাওয়ার প্ল্যান, এরকমই যাচ্ছি। বাট পিছনের ট্র্যাক যেটা ছিল এটার স্পিডটা অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশন অনুযায়ী বেশি ছিল। সামনে যেটা ছিল আমার ক্যালকুলেশন অনুযায়ী স্পিডটা কম ছিল। এটাতে যেটা হয়েছে, আমার মুভমেন্ট যখন আমি ক্রস করবো এই সময় গ্যাপটা অনেক ডিক্রিজ হয়ে গেছে, রাইট? স্যান্ডউইচ না, গ্যাপটা কমে গেছে। গ্যাপটা কমে গেছে, সো আই ডিডন্ট টেক দ্য টার্ন। টার্ন করিয়ে whether I had to brake. তো ব্রেক করে আমি জাস্ট সামনের ট্রাকের সাথে একদম লাগা লাগা আবার স্লো করলাম, ওইটা একটু মুভ করলো, তারপর আমি টার্নে চলে গেলাম। ইট হ্যাপেন্স, বিকজ এটা কারের জন্য হয়, বাইকের জন্য হয়, বাসের জন্য। এখন কেউ যদি চিন্তা করে যে বাইক চালাচ্ছে, তো বাইক চালানোর ক্ষেত্রে টু হুইলার রিস্ক বেশি, হ্যাঁ এখানে তো রিস্ক আছে। বাট দ্য সেম টাইম টু হুইলার মানে যে তুমি এখানে উল্টায় পড়বা, দেন there are reasons behind it. Let me tell you the motivation why I ride bike in highway sometimes fast. রাস্তা ফাঁকা থাকলে আমি ভালোই ফাস্ট চালাই। এটা রিজনটা হচ্ছে যে there is a motivation behind it. ফেয়ার আছে, মোটিভেশন আছে। মোটিভেশনটা কি? মোটিভেশন হচ্ছে কোন রোড অ্যাক্সিডেন্ট যদি কখনো হয়, এই রোড অ্যাক্সিডেন্টে যে মারা যায় সে শহীদের ইয়ে পায়, রেওয়ার্ড পায়। দ্যাটস দি মোটিভেশন। ফিয়ারটা কি? ফিয়ার হচ্ছে এখানে যদি আমার মিস্টেক থেকে থাকে, দেন এটার জন্য আমি আবার ওই শহীদের রেওয়ার্ডটা পাবো না, আমি আল্লাহ কাছে দোয়া করি। মানে ইউ ড্রাইভ ইউর ওন ওয়ে with your limitations knowing, don't taking the wrong move and somebody hits you unnecessarily and you die. That's an accident, right? যেটা তোমার উপর আপতিত হয়। অ্যাক্সিডেন্ট মানে কি? যেটা তোমার উপর এসে আপতিত হয়, right? That incident on you, that's called accident. যেটা তুমি ঘটাও, এটা তো অ্যাক্সিডেন্ট না, এটা হলো ঘটনা। তুমি কি একজনকে বাজাই দিছো, রাইট? বিকজ অফ ইউর মিসক্যালকুলেশন, অথবা সামনে লেটস সে সে হঠাৎ করে ব্রেক দিচ্ছে, দ্যাটস নট স্টিল ইউর ফল্ট, দ্যাটস হিজ ফল্ট অর হার ফল্ট, রাইট? এই ঘটনাও যদি ঘটে যায় কোনো কারণে, and if you died on spot, then you died as a martyr. রাস্তা দিয়ে যাচ্ছ, থান্ডার স্ট্রাইক করছে, তুমি মারা গেছো। এইটা চিন্তা করে বাসা থেকে বের হই, আর এই ভয় নিয়ে যাই যে না আমার পক্ষ থেকে কোনো মিস্টেক না, এই রেওয়ার্ডের জন্য না ব্যাপার ভাই দাদা, আমার যেতে হবে, এটা স্মুথ টাইম সেভ করবে, এইভাবে যায়। মোটিভেশনটা কি কাজ করে? যদি মারা যায় দেন ভয়টা কি কাজ করে যে এখানে আমার অ্যাকশনটা আমি প্রপারলি নিচ্ছি না। এটা তো রেকর্ডিং। তো এই থ্রি এক্সাম্পলস আমরা দিলাম, স্কেচ ডায়াগ্রাম টু ইলাস্ট্রেট দি বেসিক definitions of streamline flow and turbulent flow. Explain how your diagram show each type of flow, যেটা আমরা দেখলাম already. The text on the streamline above says the water flow at a particular point in a pipe will always move in the same direction and at the same speed. Explain why the smoke in the wind tunnel can change direction and above move up and over the car. রাইট? এটা একটা কোশ্চেন যে পাইপের মধ্যে দিয়ে যদি ওয়াটার গুলো মুভ করে স্মুথলি, স্মুথলি তো মুভ করে, তাই না? হোস পাইপ থেকে যখন আমরা পানিটাকে বের করি স্মুথলি বের হয়, টার্বুলেন্স কিন্তু জেনারেট করে। বা যখনই আমরা এটাতে প্রেসারাইজ করি, একটা মাথা বন্ধ করে দিয়ে আরেকজনের গা ভিজাইতে নেই, তখন কিন্তু এখানে টার্বুলেন্স জেনারেট, রাইট? বা স্মোক যেটা বের হয়, স্মোক কিন্তু আবার এরকম স্মুথলি বের হয়। স্মোক কিভাবে বের হয়? স্মোক টার্বুলেন্স জেনারেট করতে করতে বের হয়। ওয়াই? বিকজ স্মোক পার্টিকেল অলওয়েজ কোলাইডস উইথ দি সাইড অফ দি ওয়াল এন্ড দে মুভ র্যান্ডমলি, তাদের মুভমেন্টটা খুবই র্যান্ডম, তাদের মধ্যে তো কোনো আলটিমেট কোনো বন্ডিং নেই, এয়ার পার্টিকেলের সাথে কোলাইড করে, thereby they changes the direction of waves. ওকে ফাইন, আমরা নেক্সট চ্যাপ্টারটাতে চলে যাচ্ছি, ভিসকোসিটি। মাইরা, ভিসকোসিটি কি বলতেছে?
Understand the concept viscosity, know how viscosity is related to temperature. You know what viscosity exactly is? ছোট একটা okay. How the object is, then that's density. Thickness is about density. Yes, yes, it is the linked, but what's the linkage? Yeah, that's true, but why? Right, right. It's a frictional force. এই frictional ফোর্সটার কাজটা কি? ওয়াটার বডিজ গুলো, লেটস সে বা ফ্লুইডস গুলো নিজেদের মধ্যে যখন ফ্লো করছে, ফ্লোটা জেনারেট হচ্ছে, হাউ রেজিস্টিভ দে আর টু দি ফ্লো, মানে তারা কতটুকু রেজিস্ট্যান্স জেনারেট করে। লাইক আমরা এক্সাম্পল দিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে এই টেবিলটার যে থাই উপরে যে গ্লাসটা রয়েছে, এই গ্লাসটাকে যদি আমি একটু একদিকে একটু উঠায় ফেলি, অর্থাৎ একটা স্লোপ জেনারেট করি, করে একই টাইমে যদি আমি 10 ড্রপস করে লেটস সে পেট্রোল, ওয়াটার, গ্লিসারিন এন্ড হানি যদি আমি ড্রপ করি, কোনটা আগে নিচে রিচ করবে? সবচেয়ে লিস্ট ভিসকসিটি সবার আগে রিচ করবে, বিকজ ইট হ্যাজ দি লিস্ট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। ওয়াটার আগে রিচ করবে বা পেট্রোল আগে রিচ করবে, তারপর বেশি কি বেশি কনসেন্ট্রেট, মেবি অর মে নট বি, অর লেটস সে যে যেটার ভিসকসিটি কম এটা আগে রিচ করবে না ফর শিওর। How about the honey and the glycerin? Is that will that reach later with compared to the water and the petrol, or faster? Later. Why is that? Why they flow? Right, because of high viscosity. What does that mean? High resistance to flow. While the viscosity low, so in water এটা কোন টাইপ অফ অয়েল এটার উপর ডিপেন্ড করতেছে, কোন গ্রেডের অয়েল তুমি কি এখানে lightest maybe petrol or octane. ইথানল সবচেয়ে লাইটেস্ট। তো ইথানল যদি লাইটেস্ট হয়, দেন কেরোসিন হতে পারে। এটা যদি ওয়াটারের চেয়ে ভিসকসিটি কম হয়, দেন এটা ফাস্ট মুভ করবে। আমাদের কনসার্নটা এটা না যে এগুলোকে মেমোরাইজ করে ফেলা, ব্রাদার আমাদের কনসার্ন হচ্ছে যেটা রেজিস্ট্যান্স বেশি উইদিন দিস স্ট্রাকচার, সেটা তত মুভমেন্টকে কি করবে? ব্যারিয়ার দিবে। thereby more the barrier, less the rate of flow, which means more the viscosity, slower the movement is. So which means let's say আমি যদি একটা বার্চকে আমাদের মেঘনা নদীতে উইদাউট এনি ফ্লো, যেখানে কোনো স্রোত নেই, এরকম মুভ করে দিতে একটা বার্চ, এটা যে স্পিডে মুভ করবে, বার্চ বিশাল বড় জাহাজ যেগুলো আছে, বড় বড় জাহাজ, সেগুলোকে আমরা বলি বার্চ। সো সেম বার্চটাকে যদি আমরা লেটস সে আটলান্টিক ওশানে মুভ করাই, কোথায় তার মুভমেন্টটা ফাস্টার হবে? থিওরিটিক্যালি মেঘনা নদীতে। যদি স্ট্রেট হয়, রাস্তা অনেক স্ট্রেট, আমরা 100 কিলোমিটার সোজা রাস্তা আছে, লেটস সে the water is absolutely calm in the Meghna river and the ocean, it is absolutely calm. So কোনটাতে সবচেয়ে বেশি ফাস্টার মুভ করবে? সে মেঘনাতে। why? because এটার ভিসকসিটি কম, because এটা দুইটাই ওয়াটার, বাট এর ডেনসিটি বেশি আর ভিসকসিটি বেশি। see what salt is dissolved, right? So a little difference, এটা নিয়ে আমরা ডিসকাস করলাম। So this is it, the viscosity is actually this. Now how about the temperature? You increase the temperature, what happens? Viscosity decrease করবে, because viscosity is linked with the internal resistance. So যদি আমি এদের টেম্পারেচারটাকে বাড়িয়ে দেই, তখন কি করবে? ভিসকসিটি যে অ্যাসপেক্টটা রয়েছে এটা চেঞ্জ হতে থাকবে। thereby আমরা দেখব যে অবজেক্টের ভিসকসিটি কি করেছে? ডিক্রিজ করেছে। সো তার মুভমেন্টটা তখন কি হবে? ফাস্ট করবে। এনিওয়ে এই পার্টটা আমরা একটু ছোট করে পড়বো, আমাদের 7 মিনিট টাইম আছে, 7 মিনিট আমরা রিডিংটা শেষ করব। নেক্সট ক্লাস আমরা 2A4 along with the book questions of viscosity we will discuss inshallah, and after that we're going to switch to the next content. So viscosity, understand the concept viscosity. পড়বো nice loud and bold, ইরফান পড়ে বলো, when you walk in a swimming pool. First ক্লিয়ার যে পানির মধ্যে মুভ করতে কেন কষ্ট বেশি হয়? বিকজ এর ভিসকসিটি বেশি। ভিসকসিটি মানে কি? ওয়াটার মলিকিউলস গিভস মোর রেজিস্ট্যান্স টু ইউ টু মুভ থ্রু। ক্লিয়ার? ক্যারি অন।
Yes. এটাকে বলা হচ্ছে এটা ETA এটা এটা এটার স্পেলিং কি ETA আর এটার প্রোনাউন্সিয়েশন কি এটা সো এটাকে আমরা কি বলবো এটা yes continue yes so lava দেখেন ballistic এটার ক্ষেত্রে content কি list viscosity list and approximately flow rate is 30 to 60 কিলোমিটার and তারপর তারা আরো দুইটা এক্সাম্পল দিয়েছে এবং একটাতে দেখা যাচ্ছে স্পিডটা সবচেয়ে হাই then is the slowest again by the way আমরা সামনে অ্যাপ্রোচ করতেছি ফ্লুইডের ক্ষেত্রে এয়ার এবং লিকুইডের ক্ষেত্রে আদারওয়াইজ তুমি সলিডের মধ্যে তুমি করতে পারবে লাইক ইটস নট অ্যাবাউট দি ওই যে কার্টুন দেখতাম আমরা ছোটবেলায় যেটা সে কি করতে পারে বুক ওয়ালের মধ্যে দিয়ে move করতে পারে ব্যাপারটা এরকম we talk about the real movement that's not through that's friction that's between the surface to surface not through the object so আমরা যখন রাইট এটা তো অবজেক্টের ভিতর দিয়ে যাচ্ছে অবজেক্টের সাথে কি হচ্ছে একটা ফ্রিকশন নিয়ে যাচ্ছে দ্যাটস ডিফারেন্ট again carry on the rate of flow বলো জিন কি কি হবে এটা প্রোনাউন্সিয়েশন yes then a French aga a French doctor was interested in blood flow through the body but yes so কি করা হচ্ছে যখন ইন্ডাস্ট্রি গুলোতে যখন সুগারকে ইনসার্ট করানো বা মিক্স করানো হয় কতটুকু সুগার কতক্ষণ যাবত করবে এটা এটার ভিসকসিটির উপর ডেফিনেটলি ডিপেন্ড করবে সো এটা একটা এক্সাম্পল দিয়েছি আর কি ফ্লোরেটটা অ্যাকচুয়ালি সাথে কিভাবে লিঙ্কড and even greater variation in viscosity of liquid chocolate is caused by changes in its temperature এটা হচ্ছে কি ফ্যাক্টর যেটা আমরা বলবো টেম্পারেচারের সাথে কি সম্পর্ক the sweet manufacturer can account for variation in the recipe, which might come from something as minor as a change in supplier of cocoa beans by adjusting the flow rate by altering the temperature. Viscosity is directly related to the fluid's temperature. In general, liquids have a lower coefficient of viscosity at higher temperature. For gases, viscosity increases with temperature. Gas is a little different. In general, আপনার কি হচ্ছে যে টেম্পারেচার যদি বেড়ে যায় ভিসকাস কোএফিসিয়েন্টটা কমে যায় ভিসকাস কোএফিসিয়েন্ট কমে যাওয়ার অর্থ কি তার ফ্লোটা কি হবে বেড়ে যাবে তো দেখেন এয়ারের ক্ষেত্রে দো ইটস লো বাট অন্যগুলোর ক্ষেত্রে টেম্পারেচার এট let's say 20 degrees Celsius the viscosity is this for air temperature is 100 degrees Celsius viscosity is 0.002 তার মানে এয়ারের জন্য টেম্পারেচার বাড়ার ক্ষেত্রে ভিসকসিটি বেড়ে যাচ্ছে রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে বাট আনলাইক টু দি এয়ার অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু দেখেন ভিসকসিটি অনেক কমে যাবে সবগুলোর ক্ষেত্রে ভিসকসিটি কি হচ্ছে কমে যাচ্ছে ওয়াটার গ্লিসারিন চকোলেট এগুলো সবগুলোর ভিসকসিটি কমে যাচ্ছে সো এয়ার ইজ অ্যান এক্সেপশন যেটা টেম্পারেচার বেড়ে গেলে ভিসকসিটিটা কি হয় বেড়ে যায় বাট টেম্পারেচার বাড়ার সাথে সাথে ইন জেনারেল অন্যান্য অবজেক্টের ক্ষেত্রে অন্যান্য লিকুইডস এর ক্ষেত্রে কি হয় ভিসকসিটিটা কমে যায় তার মানে তার মতো দিয়ে এটার মধ্যে দিয়ে ফ্লো করাটা তখন কি হয়ে যায় ইজি হয়ে যায় ক্লিয়ার if unclear আচ্ছা if it is the case then আমরা জাস্ট একটা দুইটা একটু দেখে নিই কোশ্চেন দেখে নিই চেক পয়েন্টের why is the world record for 100 meter swimming a longer time than for 100 meter sprinting 100 meter swimming করাটা definitely 100 meter sprinting is difficult why because
one is sprinting is through air and the swimming is through liquid, and the water has more viscosity or viscous drag or more resistive force, thereby the resultant force is less, so acceleration is less, so it takes more time to cover the same 100-meter race. Clear? Describe how temperature affects viscosity for liquids and gas. For liquids, the viscosity temperature বেড়ে গেলে viscosity কমে যায়. For gas, especially air, temperature বেড়ে গেলে viscosity ও বেড়ে যায়. Clear? 3. How and why would holding এর জন্য উল্টা, just different. লিকুইডের ক্ষেত্রে একরকম, গ্যাসের ক্ষেত্রে হলো উল্টা. টেম্পারেচার বেড়ে গেলে গ্যাস পার্টিকেল গুলো তাদের মুভমেন্ট আরো ফাস্ট, গ্যাস পার্টিকেল মুভমেন্ট যেহেতু আরো র্যান্ডম এবং ফাস্ট হয়, thereby তোমার তারা যে রেজিস্ট্যান্সটা আগে দিত তাদের রেজিস্ট্যান্সটা এখন আরো কি হয়েছে, ইনক্রিজ করেছে. So if it is the case, then the drag is more. If the drag is more, viscosity is more. তুমি মুভ করতেছো, যে কোনো কিছু দিয়ে মুভ করতেছো, লেটস সে এয়ারের মধ্যে দিয়ে মুভ করছো. সো এই এয়ারটা যদি তোমার কোল্ড হয়, এই কোল্ড হলে এয়ারের ক্ষেত্রে বা কোল্ড এয়ারের মুভমেন্টটা তোমাকে কম ব্যারিয়ার দিবে, হিট এয়ার বা হিটেড এয়ারটা তোমাকে বেশি ব্যারিয়ার দিবে বিকজ অফ देयर ওন movement. If the temperature of the air is more, which means they move more fastly than the colder one, thereby they're going to give you more barrier for air. But liquid গুলোর ক্ষেত্রে like it's become lighter simply. Liquid গুলোর ক্ষেত্রে কি হয়, you increase the temperature, they gets lighter. Once they gets lighter, then it's easy for you to move through. Or you can say the bonding gets a little weaker. Yes. Okay, so the homework is going to be the terminal velocity. Terminal velocity নিয়ে আমাদের all level discussion গুলো আমরা অলরেডি জানি. এখানে যেটা আসবে in terms of liquid, so liquid এর মধ্যে যে টার্মিনাল মুভমেন্ট গুলো আর ফ্লুইডস এর মধ্যে যে টার্মিনাল মুভমেন্ট গুলো, এটার সাথে আমাদের স্টোকস ল কিভাবে লিংকড, হোয়াট ইজ স্টোকস ল, স্টোকস ল ইকুয়েশনটা একটু মাথায় রাখবেন এবং আপনার বুক কোশ্চেন 1 to 5 সলভ করবেন. থ্যাংক ইউ ফর জয়নিং. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ.